এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষের খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছে নুসরাত হক, আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদি। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। শপথের পর দিন নিজেদের দপ্তরে নতুন মন্ত্রীরা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার। রাজধানীতে আবারও পোশাক শ্রমিক বিক্ষোভ, সংকটের সমাধান করতে ত্রিপক্ষীয় কমিটি। মাশরাফি তাণ্ডবে বিধ্বস্ত কুমিল্লা, যাযাই সাকিব নৈপুণ্যে খুলনাকে উড়িয়ে দিল ঢাকা। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে পোশাক শ্রমিক বিক্ষোভ। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। শপথের পর দিন নিজেদের দপ্তরে দায়িত্ব বুঝে নিলেন নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ছিল নতুন মন্ত্রীদের কথায়। নতুন মন্ত্রিসভার প্রথম দিনেই সরগরম সচিবালয়। প্রায় 2 মাস পর দর্শনার্থীর চিরচেনা ভিড়। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দ্বিতীয় দফায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া আসাদুজ্জামান খান বলেন, উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই জায়গাটি যেমন জিরো টলারেন্সের কথা বলছিলেন জঙ্গিবাদ এবং এই সন্ত্রাস দমনের জন্য, সেই ধারাটা অব্যাহত থাকবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ও 21শে আগস্ট মামলায় দণ্ডিত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার উপর জোর দেন তিনি। আমার মনে হয় যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখন আইনের শাসনের ভিত আরও শক্ত হবে এই 5 বছর। স্বাস্থ্য প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া জাহিদ মালিক বলেন, বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে বিশেষায়িত হাসপাতালের সুবিধা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। 10,000 ডাক্তার এখন নিয়োগ প্রক্রিয়া রয়েছে, যেটা একটা বিরাট ফোর্স। এই নিয়োগটা আমরা তাড়াতাড়ি কমপ্লিট করব এবং যাতে প্রতিটি জেলায়, উপজেলায় জানি আমরা ডাক্তার দিতে পারি। আর নতুন তথ্যমন্ত্রী বলছেন, অনলাইনে তথ্য বিকৃতি ঠেকাতে উদ্যোগ নেবে নতুন সরকার। অনলাইন মিডিয়া সংবাদ মাধ্যম তৈরি হয়েছে, তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে। এগুলো আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। কৃষিমন্ত্রী বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর এখন সরকারের লক্ষ্য পুষ্টিকর নিরাপদ খাদ্য উৎপাদন। পুষ্টি জাতীয় খাবারে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। মানুষ যাতে পুষ্টি জাতীয় খাবার খেতে পারে, খাওয়ার মান বৃদ্ধি পায় এবং নিরাপদ খাদ্য পায়, এটাই হবে আমাদের লক্ষ্য। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নিজ মন্ত্রণালয়কে গতিশীল করতে সহকর্মীদের নির্দেশনা দেন কৃষিমন্ত্রী। 5টা বাজলেই দৌড়ায় ব্যাগ নিয়ে বাস চলে যাবে, বাস ধরতে হবে। যারা কাজের লোক তারা হেঁটে যাবে অথবা পাবলিক বাসে যাবে। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা হবে। সচিবালয়ে নিজ নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে তারা একথা বলেন। বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক বিতরণ, পাশের হার বৃদ্ধি সহ গত 10 বছরে শিক্ষা খাতে বেশ কিছু অর্জন প্রশংসা পেয়েছে। তবে এসব অর্জন ম্লান করে দেয় বছরের পর বছর প্রশ্ন ফাঁসের ঘটনা এবং কোচিং বাণিজ্য দূর করতে না পারা। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, শিক্ষা ব্যবস্থার সংকটগুলো সবাইকে সঙ্গে নিয়ে সমাধান করা হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তারা। আমরা চাই স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের এই যে একটা অনেক বড় মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত জনবল সারা দেশে আছে, তো সবাইকে নিয়েই আমাদের কাজটি করতে হবে। যেই বৈচিত্র্যটা সেটা অত্যন্ত প্রয়োজন। আজকের যে শিক্ষার বাস্তবতা, আগামী 5 বছরের শিক্ষার বাস্তবতা কিন্তু ভিন্ন হবে। তাই শিক্ষা খাতে সবসময় ইনোভেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন তার প্রথম কর্মদিবসে জানান, শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে কাজ করবেন তিনি। একটা বেতন পায় অনেক টাকা, পাশাপাশি সহকারী শিক্ষক হয়তো কিছু কম হতে পারে, বিশাল একটা বৈষম্য কিন্তু আছে। এগুলো নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, আপনারা আছেন সকলে মিলে,
যাতে করে এই বৈষম্য দূর করা যায়। শিক্ষাবিদরা বলছেন লক্ষ্য অর্জনে শিক্ষা কার্যক্রমকে ঢেলে সাজাতে হবে, কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে বেশি। সারা পৃথিবীতে মানুষ কারিগরি শিক্ষার দিকে জোর দেয় এবং বাংলাদেশে সেরকম জোর দিবে, এবং সেই কারণে সারা দেশেই কিন্তু অনেকগুলো টেকনিক্যাল ইনস্টিটিউট, আইটি ইনস্টিটিউট স্থাপিত হয়েছে। শিক্ষার আলো যাতে সব স্তরে পৌঁছায় সে ব্যবস্থা নিতে নতুন মন্ত্রীদের আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যতটা বলা হয় ব্যাংক খাতের অবস্থা ততটা খারাপ নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। তবে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি। পরিকল্পনা কমিশনের নিজ দপ্তরে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশ্বাস দেন নতুন অর্থমন্ত্রী। খেলাপি ঋণ সহ নানা অনিয়মে সবচেয়ে সমালোচিত ব্যাংক খাত। এসব সমস্যা সমাধানে কমিশন গঠন করে সংস্কারের দাবি জানিয়ে আসছেন অর্থনীতিবিদরা। নতুন অর্থমন্ত্রী বলছেন সমস্যার তুলনায় সমালোচনা বেশি হয়। তার দাবি আর্থিক খাতের সংকট প্রকট হলে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতো। তবে এ খাতে সংস্কারের প্রয়োজনীয়তা অস্বীকার করছেন না তিনি। জানান বিদ্যমান অনেক আইন যুগোপযোগী করতে হবে। এভাবে শুনি সেরকমভাবে হয়তো নাও হতে পারে, বাট যেই যতদূরে হয় বা যেটুকুনি হবে, যেটুকুনি আছে সেটা আমরা অ্যাসেস করে নেই। অ্যাসেস করে আমরা তারপরে সিদ্ধান্ত নেব কীভাবে এগুলোকে আমরা সমাধান, কীভাবে আমরা দিতে পারি। সমাধান অবশ্যই দিতে হবে। আর সবচেয়ে সহজ আমি মনে করি উপায় হচ্ছে সংস্কার। বাজেট প্রণয়নের বাকি 6 মাসেরও কম সময়। অর্থমন্ত্রী জানান আগামী বাজেটে থাকবে 5 বছরের উন্নয়নের রূপরেখা। এ বাজেট হবে কর্মসংস্থান, উন্নয়ন ও রপ্তানি বান্ধব। আগে আমাদের চাহিদা নিরূপণ করতে হবে, এখনকার চাহিদা নিরূপণ করতে হবে আগামী বছরের, আগামী 5 বছর পরের, এবং অর্থনীতির যে পরিমাণ চাহিদা সে চাহিদাটাকে পরিপূর্ণভাবে এটার খোরাক হিসাবে দিয়ে খোরাক হিসাবে আমরা দিতে পারি সেই ব্যবস্থা অবশ্যই বাজেটে থাকবে। অর্থমন্ত্রী জানান রাজস্ব আয় বাড়াতে করযোগ্য সবাইকে আওতায় আনা হবে। এজন্য আয়কর, ভ্যাট দুই ক্ষেত্রেই কর হার পুনর্বিবেচনা করা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর মূলত মন্ত্রীরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং নির্বাচনী ইশতেহার পূরণের কথা বলেছেন। শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি, মাদক সহ বিভিন্ন বিষয়গুলোতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে। যেহেতু এবারেরকার মন্ত্রিসভাটি অপেক্ষাকৃত নবীনদেরকে নিয়ে গঠিত, সুতরাং এসব ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন আশা করা যায়। গুণগত পরিবর্তন আশা করা যায়, তবে যেভাবে আমাদের প্রতিবেদনটি সাজিয়েছেন, যে তিনি বলতে চেয়েছেন যে খেলাপি ঋণ সহ নানা অনিয়মে সবচেয়ে আলোচিত বা সমালোচিত বলেছেন ব্যাংক খাত। নতুন অর্থমন্ত্রী অবশ্য এই আলোচনাটাকে এইভাবে ব্যাখ্যা করেছেন যে তিনি বলেছেন যে যতটা বলা হয় ততটা কিন্তু খারাপ অবস্থা নয় আর্থিক খাতের, কারণ ততটা যদি খারাপ অবস্থা যদি হতো, সমালোচনাটা বেশি হচ্ছে। তিনি তার দাবিটা হচ্ছে যে যদি এই অবস্থা এতই খারাপ হতো তাহলে প্রবৃদ্ধি এরকম এবং সব জায়গায় যে ইকোনমিক গ্রোথের যে সূচকগুলি আমরা দেখতে ইন্ডেক্স, সবগুলি ইন্ডেক্স এরকম ভালো করার কথা না। এই ক্ষেত্রে কিন্তু আমি নতুন অর্থমন্ত্রীকে আমি তার কথা প্রমাণ করার জন্য বা তার যে বক্তব্য, সেই বক্তব্য আরো ভালোভাবে জনগণের সামনে তুলে ধরার জন্য কিছুটা সময় দেয়ারই পক্ষে। কারণ অর্থনৈতিক সূচকের কথা যদি আপনি বলেন, হ্যাঁ আর্থিক খাত সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে, সে ঠিক আছে। অর্থনৈতিক সূচকের সবগুলো খাতে কিন্তু বাংলাদেশের উন্নতি লক্ষ্য করার মতো, যেটাকে আসলে বিদেশিরা বা বাংলাদেশ কথা যদি আমি বলি, ওয়ার্ল্ড ব্যাংকের কথা যদি বলি, IMF এর কথা যদি বলি, অন্যান্য দাতা গোষ্ঠীর কথা, তারা কিন্তু সেটিকে বিস্ময় বলছেন। আজকে একজন ব্যবসায়ীর সাথে আমার কথা হচ্ছিল এই প্রসঙ্গটি নিয়ে, যে আসলে আহম মোস্তফা কামাল বলছেন যে যতটা খারাপ থাকার কথা বা তার চেয়ে বেশি থাকার কথা নয়। তিনি দুটো কথাই বলছেন, যে একটি বিষয় আসলে খেয়াল করার মতো, যে গত কয়েক বছরে ভারতীয় রুপি 45 টাকা থেকে, ডলারের দাম 45 টাকা থেকে এটি বেড়ে প্রায় 75 টাকা হয়েছে, কম বেশি 72, 73, 74। বাংলাদেশের রুপি গত 10 বছরে বাংলাদেশ ডলারের এগেইনস্টে 81 টাকা থেকে 85 টাকার মধ্যে আছে। এই যে বড় একটা অর্থনৈতিক ধাক্কা সামলাতে পারছে বাংলাদেশ, সেটি একদম আর্থিক খাতে সবকিছু ধ্বংস হয়ে গেছে, সেটি আসলে বলা যাবে না। আবার অন্যদিকে তিনি এই কথাও বলছেন যে আর্থিক খাতে যদি এই সংস্কারগুলি না করা যায়, মানে আর্থিক খাতে যদি এখন পর্যন্ত যা ক্ষতি হয়েছে সেই ক্ষতির যদি লাগামটি টেনে না ধরা যায়, তাহলে যে ক্ষতিটি হবে সেটি আর পরে পূরণ করা যাবে না। এখন পর্যন্ত এই 10 বছরে এই যা ক্ষতি হয়েছে সেটি
নিরাময়যোগ্য ব্যাংক খাতে যে আর্থিক অনিয়মগুলো হয়েছে, ব্যাংক এবং আর্থিক খাতে যে দুর্নীতির কথা বা অনিয়মের কথা আমরা বলি, সেটিকে যদি রাশ টেনে না ধরা যায় তাহলে সেটি বাংলাদেশের অর্থনীতিতে এবং পুরো বাংলাদেশে একটি বড় ক্ষত বা প্রভাব রাখবে বলে সে ওই আমি যার সঙ্গে কথা বলছিলাম তিনি বলছেন। তবে নতুন অর্থমন্ত্রী গতকাল যখন তিনি যে মানে শপথ নেওয়ার পরপর সাংবাদিকরা যখন তার সাথে কথা বলছিলেন তখন তিনি একটি কথা বলছিলেন যে অর্থ মন্ত্রণালয় এখন আর আগের মতো নিয়মে চলবে না। তার মানে কিছু সংস্কারের বিষয়টি তার মাথায় রয়েছে এবং কিছু কর্মপরিকল্পনার কথা তিনি নিশ্চয়ই ভেবেছেন যে এই কর্মপরিকল্পনা অনুসারে বা এই সংস্কার দিয়ে তিনি আগাবেন। বাজেট প্রণয়নের জন্য 6 মাসের কম সময় বাকি আছে। তিনি নিশ্চয়ই যদি আসলে তার স্বাক্ষর এর মধ্যে রাখতে চান তাকে আসলে নির্দিষ্ট পরিকল্পনা আগাতে হবে। তবে যে দাবিগুলি বিশ্লেষকরা করছেন যে সংস্কারের জন্য কমিশন গঠন করা, অনিয়মগুলি দূর করার জন্য চেষ্টা করতে থাকা, সেগুলি আসলে তাকে খুব দ্রুতই এই বিষয়গুলির ব্যাপারে তাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে। নিশ্চয়ই তিনি এই বিষয়গুলোতে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। পরের খবরটিতে যাচ্ছি। জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়ে আবারও যাত্রা শুরু করল শেখ হাসিনা সরকার। দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে নতুন মন্ত্রিসভার সদস্যরা স্মরণ করলেন মুক্তিযুদ্ধের শহীদদের। ধানমন্ডি 32 নম্বর ও সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা। টানা 3 বার এবং মোট 4 বার প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। শপথ নেওয়ার পরদিনই সব মন্ত্রীকে সাথে নিয়ে জাতির পিতাকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সকাল 9:45 ধানমন্ডি 32 নম্বরে যান মন্ত্রিসভার 47 সদস্য। ধানমন্ডি 32 নম্বর থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। সরকারি গাড়ি বা মন্ত্রীর প্রোটোকল না নিয়ে বাসে চড়ে স্মৃতিসৌধে যান সবাই। একে এক অনন্য উদাহরণ মনে করছেন নেতারা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বিউগলে বাজে করুণ সুর। সশস্ত্র সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। নতুন মন্ত্রীদের সাথে আরেকবার শ্রদ্ধা জানান শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও সঙ্গে ছিলেন। আমাদের প্রথম লক্ষ্য বাঙালি জাতির আশাকাঙ্ক্ষা, যার কারণে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, তার লক্ষ্যে দুর্নীতিকে নির্মূল করা। ক্ষমতা নয় দায়িত্ব, এবং আমাদের সকলকে সেবকের মানসিকতা নিয়ে, শাসকের নয় সেবকের মানসিকতা নিয়ে যেন আমরা কাজ করি, সেই বিষয়টা তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। পরে স্মৃতিসৌধে রাখা স্মারক বইয়ে বঙ্গবন্ধু, জাতীয় 4 নেতা, 30 লাখ শহীদ ও মুক্তিযুদ্ধে নির্যাতিত মা বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্তব্য লেখেন প্রধানমন্ত্রী। জাতির পিতার স্বপ্ন পূরণে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা। সেখানে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের মহান আত্মত্যাগে স্বাধীন এই বাংলাদেশ, জাতির শ্রেষ্ঠ সন্তান সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শপথ নেওয়ার পরদিনই শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন 47 সদস্যের নবগঠিত মন্ত্রিপরিষদ। প্রত্যয় ব্যক্ত করলেন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। নতুন সরকারের কূটনীতিতে প্রাধান্য পাবে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন। একই সঙ্গে বিদেশে থেকে দেশের ভাবমূর্তি নষ্টে জড়িতদের আনা হবে বিচারের আওতায়। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, প্রতিটি গ্রামে শহরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে চান তিনি। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এ.কে. আব্দুল মোমেন। দপ্তরে যোগ দেওয়ার প্রথম দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন মন্ত্রী। জানান সামনের কর্মপরিকল্পনা। সরকারের বিভিন্ন রূপরেখা অর্জন, সেইগুলোর জন্য আমাদের যাতে আরো বিনিয়োগ বাড়ে, দেশে বিদেশি বিনিয়োগ বাড়ে, সেই জন্য যা করার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো সহায়কের ভূমিকা পালন করবে। পুরনো দপ্তরে একই দায়িত্বে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুভেচ্ছা বিনিময়ে তিনি জানান, আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বন্ধু রাষ্ট্রগুলোর আস্থা অটুট রাখতে সক্রিয় থাকবে সরকার। সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে পশ্চিমা কয়েকটি দেশের বিবৃতি তথ্য ঘাটতির কারণে এসেছে বলেও দাবি করেন তিনি। বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ভাবমূর্তি অব্যাহত হবে, মেলাইন করার চেষ্টা করা হবে, নষ্ট করার চেষ্টা করা হবে, মিথ্যে ছড়ানো হবে। আমরা এই ধরনের এলিমেন্টসকে অবশ্যই বিচারের মুখোমুখি করব।
অন্যদিকে গুণগত কাজ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উন্নয়নের চমক দেখানোর প্রতিশ্রুতি দেন স্থানীয় সরকার মন্ত্রী। শহরের যে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা আছে সেগুলি সবগুলোই গ্রামে পৌঁছে দেওয়ার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা আছে, এগুলো ত্বরান্বিত করা হবে। আর প্রশাসনে ক্যাডার বৈষম্য দূর করতে নীতি গ্রহণের কথা জানান নতুন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। আগামীতে যেগুলো আছে সেগুলো আমরা পদক্ষেপ গ্রহণ করে একটা সমতা এবং সকলের ভিতরে যাতে একটা সুন্দর আমাদের সুসম্পর্ক থাকে সে বিষয়টা অবশ্যই আমরা দেখব। চাকরির বয়সসীমা বাড়াতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাসও দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুনর্নির্বাচনের দাবিতে সংলাপ ও গণসংযোগ 3 দফা কর্মসূচি ঘোষণা দিয়েছে ঐক্যফ্রন্ট। বিকেলের বেইলি রোডে ডক্টর কামাল হোসেনের বাসায় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় সংলাপের উদ্যোগ, কারচুপি অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা এবং নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের এলাকা সফর। নির্বাচনে আসন ভিত্তিক ফল দ্রুত প্রকাশের দাবিও জানান মির্জা ফখরুল। আগামী সপ্তাহে সিলেটে বালাগঞ্জে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা। ঐক্যফ্রন্টের দাবি, সেখানে নির্বাচনী সহিংসতায় এক কর্মীর মৃত্যু হয়েছে। একটি জাতীয় সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এবং নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এফেক্টেড যে সমস্ত এলাকাগুলো আছে, কনস্টিটিউয়েন্সিগুলো আছে, সেগুলোতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সফর করবেন। বিপিএলে কাল দিনের প্রথম ম্যাচে লড়বে চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স। চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী মুশফিকের দল। আর প্রথম ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় ওয়ার্নারের সিক্সার্স। এদিকে রাজশাহী কিংসের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চাইবে টানা 2 ম্যাচ হারা মাহমুদুল্লাহর খুলনা টাইটান্স। ভাইকিংদের বড় তারকা নেই, আছে কিছু মিডিওকার। শেহজাদ, মুশফিকুর, সিকান্দাররা ম্যাচ ভাগ্য গড়ে দিতে পারেন। যদিও প্রথম ম্যাচে একাই পার্থক্য গড়ে দিয়েছেন রবি ফ্রাইলিং। বোলিং আস্থা দিলেও ব্যাটিং ইউনিটে দুর্বলতা আছে। 2-3টা প্লেয়ার আছে এরকম যে একাই অনেক কিছু করতে পারবে। যেমন মুশফিক ভাই আছে, অনেকগুলো ম্যাচ উনি একাই জিতাইছে ইন্টারন্যাশনাল ম্যাচ। সো মুশফিকের উপর এরকম আশা আছে আমাদের। শেহজাদ, মোহাম্মদ শেহজাদ দেখেন আপনি 17 বলে 50 আছে, ও যদি ওর মতো খেলতে পারে তাহলে ভালো। সিকান্দার রাজা অলসো একটা ভালো ব্যাটসম্যান, ও মানে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। সো ওনারা যদি ভালো কিছু করে তাহলে অবশ্যই আমরা একটা বড় স্কোর করতে পারবো। সিলেটের ডেভিড ওয়ার্নার একাই 100, তাকে ঘিরে গেম প্ল্যান ওয়াকার ইউনুসের। কোচের ভরসা হতে পারেন নিকোলাস, কাপালি, লামিচানে, আলামিন হোসেনরা। প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকলেও এ ম্যাচে ফিরতে পারেন নাসির। ইমরান তাহিরকে পেয়ে শক্তিশালী হয়েছে স্পিন ডিপার্টমেন্ট। ফার্স্ট ম্যাচটা কম রান করছি, কিন্তু কম রানের মধ্যে আমরা অনেক ফাইট দিছি, তো ওই জিনিসটা আমাদের খুব পজিটিভ একটা দিক ছিল। তো ওই জিনিসটাকে কাজে লাগিয়ে সামনের ম্যাচগুলিতে আরও ভালো যাতে আমরা খেলতে পারি, তো এইভাবে আগানোর প্ল্যান আমাদের। 7 দলের টুর্নামেন্টে তুলনামূলক দুর্বল দল রাজশাহী কিংস। ঢাকার বিপক্ষে খরুচে ছিল বোলাররা, ফিল্ডারদের হাত ছিল পিছিল। মুমিনুল সৌম্যরাও আস্থা দিতে পারেননি। নিজেদের মধ্যে বোঝাপড়া খুবই জরুরি কিংদের। রংপুর রাইডার্স গতবারের চ্যাম্পিয়ন, ফার্স্ট ম্যাচ কিন্তু হেরে গিয়েছে। সো এই ফার্স্ট ম্যাচ হেরে গিয়েছে বা ক্যাচ ড্রপ হয়েছে, রান করতে পারেনি, বাজে বোলিং হয়েছে, এটা একদমই দুশ্চিন্তার কারণ না। বরং আমরা মনে করি প্রথম ম্যাচে যদি প্রথম দিকে ভুলগুলো হয়ে গেলেই ভালো, টুর্নামেন্টের পরবর্তী দিকটা সহজ হয়ে যায়। আরও কিছু খবর জানাচ্ছেন খালেদা নুসরাত। সাদি, আপনাকে ধন্যবাদ। সময় মতো বেতন এবং নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন সহ কয়েকটি দাবিতে রাজধানীর মিরপুরে কালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। সকাল 8টায় সড়কে অবস্থান নেন তারা। শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসের 5 তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে দেরিতে। এছাড়া ন্যূনতম মজুরি ঠিক হওয়ার পরও বাস্তবায়ন করা হচ্ছে না অনেক কারখানায়। শ্রমিকদের দাবি আদায়ে তারা রাস্তায় নামলেও কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পাওয়া যায়নি। কালশী ছাড়াও দক্ষিণখানে একই দাবিতে বিক্ষোভ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিক। চাকরি বাস অনেকে 15 বছর 27 বছর চাকরি বাস এই স্ট্যান্ডার্ড গ্রুপে আছে, কিন্তু ওদের বেতন আরো কমাই দিছে, কিন্তু বাড়া দেয় না। ওভারটাইম হারও কমাইছে, বেতনও কমাইছে। সেসব কিছুই দেওয়া হয় না, কারণ সেসব আমাদের দেয় না। আমরা আন্দোলন করতে চাই না, আমগো সমাধান করুক, সমাধানে আসবো। আমগো সরকারে যেমন সমাধান করে দিছে, আমরা সবাই মিলে কোম্পানি সমাধানে আসুক। পোশাক খাতের নতুন মজুরি কাঠামো নিয়ে সংকট 1 মাসের মধ্যে সমাধানে 12 সদস্যের কমিটি করা হয়েছে। শ্রম ভবনে সন্ধ্যায় সরকার, মালিক, শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান। কেউ সহিংসতায় জড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মন্ত্রী।
কমিটিতে সরকার, মালিক ও শ্রমিক তিন পক্ষের প্রতিনিধিরাই আছেন বলে জানান বাণিজ্যমন্ত্রী। শ্রমিক নেতৃবৃন্দ মনে করছেন যে এই যে স্যালারি যেটা এসছে তাতে কোনো গ্রেডে কিছু ইরেগুলারিটিজ আছে, মালিক পক্ষ মনে করছেন সেটা নাই। শ্রম সেক্রেটারি, আমাদের কমার্স সেক্রেটারি এবং আমাদের আইন ডিপার্টমেন্টের লোকজন তারা বসবেন, বসে এটা সমাধান করবেন। সাবেক জনপ্রশাসন মন্ত্রী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানি হয়েছে বাদাসর। রাজধানী বেইলি রোডের অফিসার্স ক্লাবে কুলখানিতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরাও। বিকেল 4:30টায় মিলাদ শুরু হয়ে শেষ হয় 5টায়। গত 6 জানুয়ারি রাজধানীর বনানী কবরস্থানে দাফনে সৈয়দ আশরাফুল ইসলামের। 3 জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম। রাজধানীর ডেমরার কোনাপাড়ায় সোমবার 2 শিশু হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মোস্তফার অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এলাকাবাসীর দাবি, মোস্তফাকে আটক করে তারা থানায় সোপর্দ করেছেন, তবে পুলিশ বলছে অভিযুক্তকে খুঁজছে তারা। এ ঘটনায় মামলা হয়েছে মঙ্গলবার রাতে। 4 বছরের শিশু দোলার 5ম জন্মদিন 9 জানুয়ারি। জন্মদিনে বাবা মায়ের কাছে পুতুল ও কেকের আবদার করেছিল শিশুটি। সোমবারই প্রথম স্কুলে যায় দোলা, তবে এসব আনন্দ ছাড়িয়ে এখন শোকের মতন শিশুটির পরিবারে। মৃত্যুদিন হয়ে গেল 7 তারিখ। আমার মেয়েটার বাবার কাছে একটা জিনিস চাইছে, তুমি একটা কেক কিনে দিবা, আমার আম্মু একটা পুতুল কিনে দিব। আমি এই হত্যার বিচার চাই, আমি এই খুনির ফাঁসি চাই। আরেক প্রতিবেশীর ঘরেও আহাজারি। দোলার সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার পর একটি বাড়ি থেকে মৃত উদ্ধার নুসরাতের পরিবারেও কান্নার রোল। এই 2 শিশু হত্যায় প্রধান সন্দেহভাজন মোস্তফাকে নিয়ে 2 ধরনের বক্তব্য এলাকাবাসী ও পুলিশের। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা বলছেন, মোস্তফার বাসা থেকে মৃতদেহ উদ্ধারের পরপরই তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। তবে ডেমরা থানা পুলিশ বলছে মোস্তফাকে গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা নিজের চোখে দেখছি আসামিটা নিচে স্যারের কাছে, ঠিক আছে, আর আমরা ছবির সাথে মিলাইছি ওর সাথে, আর ছবির সাথে মিলেছে ওই আমাদের দেখিয়া আসামি হাসিও দিছে। মিথ্যাবাড়ি থেকে আসামি ধরা হলো, অথচ এবার আপনাদের কাছে গেলে বলেন যে আসামি ধরার চেষ্টা করতেছি। উনার আসামি ধরা পড়ছে, আমরা নিজের চোখে দেখেছি থানাত। সকালবেলা কাস্টডিতে তার ওসি সাহেবের রুমের নিচে ওই সময়কেই দেখেছি। পুলিশি অভিযান অব্যাহত আছে, আমাদের একাধিক টিম বাইরে আছে। এখন পর্যন্ত আমাদের কাছে ওই রকম অ্যারেস্ট নেই, তবে ভেরি সুন আমরা একটা আশা করছি যে ভেরি সুন ইট উইল বি আ গুড রেজাল্ট। মোস্তফার স্ত্রী ও শ্বশুরকে সোমবার রাতেই আটক করে পুলিশ। তবে প্রধান অভিযুক্তের বিস্তারিত পরিচয় সম্পর্কে কোনো তথ্যই গণমাধ্যমকে জানাতে রাজি হয়নি ডেমরা থানা। এদিকে দোলা ও নুসরাতকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে অভিযোগ করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল পোশাক শ্রমিক বিক্ষোভ। এবারে জানিয়ে দেব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। আরিফুল প্রশ্ন করেছেন, এই খাত দেশে উন্নত করতে ভূমিকা রাখছে, তাহলে শ্রমিকের সঙ্গে এত প্রতারণা কেন? নাফরুল বলেছেন, মালিকেরা যে মজুরির প্রস্তাব দিয়েছেন তা শ্রমিকদের বিক্ষোভের দিকে ঠেলে দিয়েছে। রিনার মত, তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন অসামঞ্জস্য থাকলে দ্রুত সমাধান আশা করছি। রুবায়াত বলছেন, নতুন বেতন কাঠামো হলেও তাদের বেতন তেমন বাড়েনি। তানিয়া বলছেন, মালিকেরা বর্ধিত কাঠামো নিয়ে নানা কারসাজি করায় শ্রমিকেরা বঞ্চিত হচ্ছে। অন্তর বলছেন, শ্রমিকদের গ্রেড নামিয়ে বেতন কম দেয়ায় বিক্ষোভ হচ্ছে। সৃষ্টি বলছেন, নতুন মজুরি কার্যকরের কথা থাকলেও বাস্তবায়নে মালিক পক্ষের গড়িমসি করার কারণ কি? ইমামের মত, চলমান শ্রমিক বিক্ষোভের কারণে কারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাকারিয়া বলেছেন, পোশাক শ্রমিকের দাবি মেনে নেওয়া উচিত। আশার মত, মাননীয় প্রধানমন্ত্রী মজুরির ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবেন। দর্শকদের ধন্যবাদ দিতে চাই, নানা ধরনের মতামত তারা পাঠিয়েছেন। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে।